যে করি, এখন রিকশার জন্য দাঁড়িয়ে থাকতে হবে। এই চুপ, এই কোনো কথা বলবি না। তোর কাছে কি আছে বের কর বলছি। আমার কাছে কিছু নেই, বিশ্বাস করেন, আমার কাছে কিছু নেই, আমাকে ছেড়ে দেন প্লিজ। মোবাইলটা নেবেন না প্লিজ। এই দেখ, এই ব্যাগটা নি, ব্যাগটা নি, দেখ এই ব্যাগের মধ্যে কি আছে। ভাই ভাই ব্যাগটা নেবেন না, এটার মধ্যে আমার মায়ের চিকিৎসার টাকা আছে ভাই, প্লিজ। দেখ চেক কর। না না ভাই নাকি তো 2 লাখ টাকা। ভাই, আমাকে দয়া করেন প্লিজ, আমার মা আইসিইউতে ভর্তি, আমি এই টাকাটা ধার দেনা করে জোগাড় করছি, আমার টাকাটা খুব প্রয়োজন ভাই, আমার সাথে আপনারা এমন করবেন না প্লিজ, আমার টাকাগুলো আমাকে দিয়ে দেন। ওই চুপ, একদম চুপ। তোর কাছে আর কি আছে? বের কর, জলদি বের কর। নাইম চল চল ভাই তাড়াতাড়ি স্টার্ট দে, ভাই স্টার্ট দে। দয়া করেন ভাই, আপনাদের কাছে অনুরোধ করতেছি, এই টাকাটা না হলে আমার মার চিকিৎসা হবে না, আমার মা বাঁচবে না, মা মারা যাবে। কি রে? ভাই দয়া করেন ভাই। কি ব্যাপার? তাড়াতাড়ি কর, বাইক স্টার্ট দে। উস্তাদ, এটা মহিলারে দুইটা সিটাই ধরছে, ওই টাকা স্ট্যান্ডের ওই কোনায়। হ্যাঁ, আরে কস কি? এই আমার টাকা স্ট্যান্ডে ছিনতাইকারী, আমার টাকা স্ট্যান্ডে তো কোনো ছিনতাইকারী রে ছিনতাই করবার যাওয়া যাবো না। এই চল তোরা সবাই চল। এটা দাদি, স্টার্ট দে। ভাই চাবিটা দেন। চাবি কই? চাবি তো আমার কাছে না, তোর কাছেই তো। চাবি তো আমার কাছেও নাই। আচ্ছা আমি চাবি ছাড়া স্টার্ট দিতেছি। তাড়াতাড়ি কর। ভাই স্টার্ট তো নিতেছে না। হ্যাঁ কস কি? সর্বনাশ ভাই হ্যাঁ, বাইকের সবই তো খোলা ভাই। ভাই ভাই আমারে দয়া করেন, ওই টাকাগুলো নিয়েন না ভাই, ওই টাকা যদি আপনারা নিয়ে নেন আমি আমার মায়ের অপারেশন করাইতে পারবো না, আর অপারেশন না করাইলে আমার মা বাঁচবো না। এই চুপ কর তুই। হায় আল্লাহ, কস কি? এই তাড়াতাড়ি নাম, এইভাবে দৌড়ায় পালাই দেবো। নাম নাম ও ভাই ভাই আমার কথা শুনেন না, তাড়াতাড়ি নাম, পলা। এই চুপ, এই পলা। এই 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 পিস্তল ছাড়, পিস্তল ছাড়, পিস্তল দে। হ্যাঁ 2 নম্বর পিস্তল দিয়ে ছিন করে দিতাম। হ্যাঁ সরকার বদল হয়েছে আর পাওয়ার বাইরে গেছে। দেন আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি এই সমস্ত কাজ আর করব না, এই কাম ধরে তোবা করতেছি, আমি আজকে থেকে ভালো হয়ে যাবো। ভাই ভাই আপনারা আমাকে ছাইরা দেন ভাই। ভাই আমি একজন স্টুডেন্ট মানুষ, হাত খরচের কিছু টাকার দরকার আছিল তো, তাই ভাইয়ের পাল্লাই পড়ে আমি এই ধরনের কাজ করছি ভাই। আর করুন না এই ধরনের কাজ ভাই, ছাইরা দেন। এই থাম, ছাত্র না তুই, এই বেশভূষাক দইরা ছাত্রের বেশভূষাক দইরা চিন্তা করাস না, তোরে তোরে দেখাইতাছি। আর রাখ, আইন নিজের হাতে তুলে নিস না। ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এই টাকাগুলা আমার খুব দরকারি টাকা, এই টাকার জন্য আমার মা মরতে বসছে, আমার মা আইসিইউতে ভর্তি, আর এরা এই টাকাগুলো আমার কাছ থেকে জোর করে খাইরা নিছে, আপনারা না থাকলে এই টাকাগুলো আমি পাইতাম না, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরে আপা, ধন্যবাদ তো আমার দিয়ে কোনো লাভ নাই। ধন্যবাদ দেন এই যে এই বাচ্চাটারে, এই বাচ্চাটার জন্য আজকে আপনার এই টাকাগুলা ফেরত পাইছেন, আর এই সন্ত্রাসীগুলারে আমরা ধরবার পাচ্ছি। অগো থানায় নিয়ে দিয়ে আসি। আর রকি তুই যা, ওই ম্যাডাম রে একটু আইগে দিয়ে আয়, যা। এই চল চল। না না, আমার থানায় নেবেন না, দোহাই লাগে আমার ক্ষমা করে দেন। বাবু এদিকে আসো, তোমার নাম কি? আমার নাম রকি। আজকে যদি তুমি না থাকতা তাহলে আমার যে কি হইতো, এই টাকাগুলা আমার খুবই প্রয়োজনীয় টাকা, তোমার কারণে আজকে আমি আমার টাকাগুলো ফেরত পাইলাম। তুমি কোন ক্লাসে পড়ো? তোমাদের বাসা কোথায়? ম্যাডাম আমি টাকের হেল্পারই করি। তোমার বাবা মা নাই? না ম্যাডাম, আমার বাবা মা ছোটকালেই মারা গেছে। আহারে, এইটুকু শিশু, ওর বাবা মা নাই দেখা আজকে ট্রাকের হেল্পারই করে, আমার কত বড় উপকার করলো। তোর যেহেতু বাবা মা নাই, তুই আজকে থেকে আমার কাছে থাকবি, আমি তোর লেখাপড়ার দায়িত্ব নিলাম। আচ্ছা ম্যাডাম। যাবি তো আমার সাথে? আচ্ছা ম্যাডাম না, বল আপু। চল এখন। বউ, ওরা তো কেউ খেলো না, ওরা মনে হয় রাগ করছে। পরি, লাকিস টাকিস নিয়ে কই যাইতেছ? ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি। এই নে টাকা, বাবার ঘরটা আমি বিক্রি করে দিয়েছি, দাম আসছিল 2 লক্ষ, 1 লক্ষ আমি নিয়ে গেলাম আর তোর ভাগেরটা তোকে দিয়ে গেলাম। কি কইলি তুই? বাবার ঘরটা তুই বিক্রি করে দিছস? তার মানে তুই ঢাকা থেকে বাবার এই ঘরটা বিক্রি করার জন্য আইছিলি, তাই না? জানোস বোন, আমার স্বামীর ঘরটা না বানে ভাইসা গেছে, তারপরে থেকে বাবার এই ঘরটার মধ্যেই আমরা থাকি। বাবার ঘরটা ভাঙা হইলে কি হবো, এই ঘরটাতে যখন ঘুমাই না, আমার মনে হয় কি বাবা আমার আশেপাশে হাঁটতেছে,
আমার অনেক শান্তি লাগে, আমার প্রাণটা জুড়ে যায়। আর তুই বাবার সেই ঘরটাই বিক্রি করে দিলি। আচ্ছা সমস্যা নাই, কিন্তু তুই চলে যাইতাছিস কেন? আর কয়টা দিন থাকবই, তোরে তো ভালো করে আদর যত্নই করতে পারলাম না। শালি, আমি শুনলাম তুমি নাকি দুধের পিঠা খুব পছন্দ করো। জানো তোমার বোন কি করছে? এই ভোরবেলায় আমার উত্তরপাড়া পাঠাইছে, আর আমি যাইয়া 5 কেজি দুধ নিয়েছি। শালিকা তুমি যাইও না, দুধের পিঠা বানাই তারপর খেয়ে যাইও। জানো তোমার বোনে কি করছে? এই ভোরবেলা উত্তরপাড়া পাঠাইছে আমার দুধের নিগে। আমি 5 কেজি দুধ নিয়েছি। বোন পিঠা টিঠা বানাক, দুধের পিঠা খাইয়া অন্তত কালকে যাইও, আজকে দিনটা তো থাকো। আহা থামেন তো দুলা ভাই, আপনারা জানেন না আমার হাজবেন্ড ঢাকায় বড় এক বিজনেস করে। ওর বিজনেস ফেলে রেখে না এখানে ন্যাকামি করার সময় নাই, আমাদের আজকে চলে যেতে হবে। আর তাছাড়া বাড়িঘর সব বিক্রি করে দিয়েছি, এখন এখানে থাকাও আমার কাছে নিজেকে ছোট মনে হবে অন্যের বাসায় আছি। যাই হোক, তোরা ভালো থাক। হ্যাঁ পরি, আপার দুলাভাইকে এইভাবে কথা কেন বলছো? আসলে এতদিন পরে গ্রামের বাড়িতে আসছিলা, তাই তারা তোমাকে থাকতে বলছে। আচ্ছা ঠিক আছে, হয়েছে, চলো তো দেখি আবার গাড়ি ধরতে। আরে পরি, কবে আইছোস? আহারে তোকে দুই বোনের দেখে আজকে কত ভালো লাগলো। আমি তো মনে করছি তুই গ্রামের বাড়ি বুইলেই গেছোস। তোর এই বইনে তোর জন্য কি না করছে, হ্যাঁ? উত্তর পাড়া দক্ষিণ পাড়া সমস্ত বাড়ি কাজ কইরে তোরে লেখাপড়া করে তোর মস্ত বড় ইঞ্জিনিয়ার বানাইছে। হ্যাঁ, তুই যে বইনেরে ভুলস নাই, দেখ আমার খুব ভালো লাগলো। কি বোন, তোমার না কইছিলাম তোমার বইনে তোমার কোনোদিন ভুলবো না। দেখো ঠিকই বইনের টানে চলে আইছে। দেখ তোকে মিল মোহাম্মত দেখে আমার খুব ভালো লাগলো। এই চুপ থাকেন, আমি এখানে বোনের টানে বোন হয়ে ছুটে আসিনি। আমি আসছিলাম বাবার ঘরটা বিক্রি করে দিতে। আমি সেই সব কথাবার্তা ঢাকা থেকে কমপ্লিট করে শুধু টাকাটা নিতে আসছিলাম। অবশ্য আমি ওকে ঠকাইনি, আমিও 1 লক্ষ টাকা নিয়েছি, ওকেও 1 লক্ষ টাকা দিয়ে দিয়েছি। এখন আমি চলে যাচ্ছি। আর শোনেন, কথায় কথায় রাস্তাঘাটে দেখা হলে এভাবে বলবেন না যে ও আমাকে পড়াশোনা করিয়েছে বলেই আজকে আমি ইঞ্জিনিয়ার হয়েছি। আমার মেধা শক্তি ভালো ছিল, আমি স্টুডেন্ট ভালো ছিলাম, এজন্যই আজকে আমি ইঞ্জিনিয়ার। তার মানে এই নয় ও অন্যের বাসায় কাজ না করলে আমি আজকে এই দিনটা দেখতে পারতাম না। আজকে ওর জন্যই আমি রাস্তাঘাটে ছোট হই। চলো তো। বোন বোন যাইস না বোন, আমি এলাকার সবাই না করে দিব, তোর জন্য ছোট করে কথা না কয়। এই যে চাচা, আর কোনোদিন আমার বোনের ছোট করে কথা কবেন না। আমি আমার বোনের জন্য কিচ্ছু করি নাই। বোন শুধু ওনারে না, এলাকায় যত মানুষ আছে আমি সবাই কমু, তোর জন্য আর কোনোদিন ছোট করে কথা না কয়। আমি তোর জন্য কিচ্ছু করি নাই বোন। বোন বোন আমার একটা কথা রাখবো, তুই একটু বাড়ির ভিতরে আয়। আমি তোর জন্য কত কিছু রান্না করছি, আমি তোরে নিজের হাতে করে ভাত খাওয়াই দিতে চাই বোন। তুই যা যা পছন্দ করস আমি সবকিছুই তোর জন্য রান্না করছি। ভাত কয়টা খায়া তারপর না হয় তুই চলে যাস বোন। এই চুপ থাক, তুই ভাবলি কেমনে এই ভাঙা ঘরে আর তোর এই নোংরা হাতের খাবার আমি খাবো? তোর এই নোংরা হাতের খাবার খাওয়ার থেকে না টাকা খরচ করে হোটেলে খাওয়া অনেক ভালো। বুঝতে পেরেছিস? আমি তোর হাতে খাবার খেতে চাই না। ও আমার হাত নোংরা হয়ে গেছে তাই না? ওগো ওগো শুনছো আমার বোন কি কইতাছে? চাচা চাচা আপনিও শুনেন, নাইম নাইম তুমিও শুনো। আমাগো বাপ মরার পর না আমাগো মা উত্তরপাড়া নাজমুল স্যারের বাড়িতে কাম করতো। আমাগো 2 বোনের এই সাথে নিয়ে যাইতো। সারাদিন কাম করার পরে ওই বাড়ি থেকে আমার মারে 1 প্লেট ভাত দিত। মা সেই ভাত নিজে না খায়া আমাগো দিত, আমরা 2 বোন খাইতাম। আর পরি সেই সময় অনেক বাইনা করতো, কইতো বুবু আমি কিন্তু বেশি ভাত খাবো। তখন আমি নিজে না খায়া সেই ভাতের প্লেটটা তার সামনে দিয়ে দিতাম, আর 2টা নয়ন দিয়ে তার দিকে তাকায় থাকতাম। সে পেট ভরা খাইতো আর আমি নয়ন ভরা দেখতাম। একদিন কি হয়েছিল জানো? আমার বোনে ওই বাড়িতে বসে ভাত খাইতেছিল, হঠাৎ করে না নাজমুল স্যার বাড়িতে এসে পড়ে। আয়সা দেখে আমার বোন পরি ওই বাড়িতে বসে ভাত খাইতেছে। নাজমুল স্যার রাগে জেদে আয়সা ভাতের প্লেটটা কেমন জোরে লাথি মারে। বিশ্বাস করো ওই লাথিটা না ভাতের প্লেটে মারে নাই, আমার কলিজায় মারছিল। আর আজকে আমার বোন কইতাছে আমার হাত নাকি নোংরা, আমার হাতে নাকি খাইবো না। আমার ঘরে গোলা ভরা ধান, পাতিল ভর্তি ভাত, কিন্তু আমার বোন খাইবো না। ও বোন রে, তুই আমার হাত দিয়ে না খা,
তুই নিজের হাতে ঘরে যা এক প্লেট ভাত খা। আমি যদি দেখি তাও আমার অনেক শান্তি লাগবে। ওগো ওগো তুমি বুঝাই কও না তোমার শালিরে, ও যেন আমার ঘরে যায় একবার ভাত খায়। নাই তুমি একটু বুঝাই কও না, ও সবুজ তুমি একটু বুঝাই কও না গো। এই চুপ থাকতো, যাত্রার সময় না নেকা কান্না দেখতে ভালো লাগে না। এই চলো তো। বোন বোন আমি তোর হাতে ধরি, আমি তোর পায়ে ধরতেছি বোন। আমার ঘরে এক মুঠ ভাত খাওয়া যাবে। ও বোন যাইস না বোন, সবুজ সবুজ পরে একটু আটকেও না বোন, পরে যাইস না বোন। ওগো ওগো তুমি পরে আটকেও না, আমার অনেক খারাপ লাগতেছে, আমার ভিতর থেকে কলিজাটা বাইরে চলে যাইতেছে। আটকেও না পরে রে, কও নাইতে আইতে কও না, পরে রাইতে কও না, পরে পরে তোমার বলে তোমার তো চলে গেছে, তোমার বোন আর তোমার নাই। বুবু তুমি ব্যাগ ট্যাগ গুছায় বাড়ি থেকে কই যাইতেছো? আমি চলে যেতেছি তনিমা, তোরা ভালো থাক, সুখে থাক, সব সময়ের জন্য ভালো থাক। এই দেখ আমি এই বাড়িতে থাকি কিছুক্ষণ সময় হোক, ওই সময়টুকু তো ও তোর থেকে আলাদা থাকে তাই না? আর তুই ততক্ষণই কষ্ট পাস। আমি চাই না তুই এই কষ্টটুকু নিয়ে এই বাড়িতে থাক, আমি চাই তুই সবসময় হাসি মুখে থাক। তাই আমি আমার বাপের বাড়ি চলে যেতেছি। কি বললা বুবু তুমি? তুমি এই বাড়ি থেকে চলে যাইতেছো? আচ্ছা তুমি না মাত্র কইলা যে তুমি আমার ভালো চাও, আমি যেন হাসি খুশি থাকি সব সময়, এটাই তুমি চাও? তুমি মানে তো আমি হাসি, তোমার মুখটা আমি যখন দেখি তখন তো আমার মনটা বইরা যায়, আমার অনেক শান্তি লাগে। সেই শান্তির জায়গাটা যদি এই বাড়ি থেকে চলে যায় আমি কেমনে ভালো থাকুম ক বুবু? হ্যাঁ তনিমা তুমি থামো তো, ও যেতে চাইতেছে, ওকে যেতে দাও। তাছাড়া ওকে তো আর কেউ জোর করছে না এই বাড়ি ছেড়ে চলে যেতে। শোনো, ও যদি এই বাড়িতে নাও থাকে তবুও তুমি আর আমি ভালো থাকতে পারবো, ওকে যেতে দাও। আমি এমনিতেই চলে যাইতাম, থাক না, তুই আর আমার বাধা দিস না। আমি যাই, কয়েকটা দিনের জন্য অন্তত বাপের বাড়ি আমি যাই। আমার না এইখানে থাকতে অনেক কষ্ট হইতেছে, আমার কিছুতেই মন বসতেছে না। আমি যাই, তোরা ভালো থাক। তোর জন্য আমি সবসময় দোয়া করি যাতে তুই স্বামী নিয়ে সারা জীবন সুখে সংসার করতে পারোস। আসি। পরি, তুমি তো ভালো করেই জানো তুমি এই বাড়ি থেকে যাওয়ার সময় যদি তনিমা দেখে ফেলে তাহলে তোমাকে কখনো এই বাড়ি থেকে যেতে দিবে না। তাহলে কি দরকার ছিল ওকে দেখিয়ে দেখিয়ে এই বাড়ি থেকে যাওয়ার? তুমি তো চাইলে ওকে না জানিয়েও যেতে পারতে। আমি জানি এই সংসারের জন্য আমি এখন কাল হয়ে গেছি, আমি তোমার বিরক্তির কারণ হয়ে গেছি। আমি চাই না তোমার বিরক্তির কারণ হয়ে এই বাড়িতে থাকতে, তোমারই চোখের সামনে ঘুরতে। ধনিমা তুই আর আমার বাধা দিস না। মা পরি, তুই রেডি হয়েছ? যে ব্যাগটা দিয়ে আমার কাছে, তোর শরীরটা তো অসুস্থ। তনিমা তুমি কি এখনো বুঝতে পারোনি ও যে আজকে এই বাড়ি থেকে চলে যাবে এটা ওর পূর্বের প্ল্যান ছিল? দেখো না ওর বাবা ওকে এখানে নিতে আসছে। শোনো, ও যেতে চাইছে, ওকে যেতে দাও, ওকে আটকানোর কোনো মানেই হয় না। চল মা। দাঁড়াও ভাবি, তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তাহলে আমাকেও সঙ্গে করে নিয়ে যাও, আমিও এই বাড়িতে থাকতে চাই না। কিরে, তোর দেখি তোর ভাবির জন্য দরদ একদম উতলে উঠতেছে, হ্যাঁ? নাকি অন্য কোনো সম্পর্ক আছে তোর ভাবির সাথে? নাইম, তুমি এসব কোন ধরনের কথা বলতেছো? ও তোমার ছোট ভাই, তুমি কি ভুলে গেছো সেটা? সি ভাইয়া, তুমি একটু বলতে পারলে? হ্যাঁ, তার সঙ্গে আমার সম্পর্ক আছে, তবে কোনো খারাপ সম্পর্ক না। তার সঙ্গে আমার সম্পর্ক ভাই বোনের সম্পর্ক। তুমি জানো না ভাই, আমার জীবনের উপর দিয়ে কত কিছু চলে গেছে, ভাবি জানে। তুমি কি জানো ভাবি আমার জন্য কি করছে? আমি যখন হোস্টেলে থেকে পড়াশোনা করতাম তখন আমার একটা কিডনি ড্যামেজ হয়ে যায়, কিন্তু সেটা আমি তোমাকে জানাইতে পারি নাই। কারণ তুমি পুলিশের চাকরি করো, বাইরে বাইরে থাকো, আর তোমার টেনশন হবে এই জন্য আমি তোমাকেও বলি নাই। কিন্তু সেই বিষয়টা আমি ভাবিকে বলি, ভাবি নিজের কিডনি আমাকে দিয়ে বাঁচিয়ে তুলেছে, আর তুমি সেই ভাবির নামে এরকম খারাপ অপবাদ দিচ্ছ, আর সেটা আমি মুখ বুঝে সহ্য করব না। ভাবি যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে আমিও চলে যাব। দেখছো নাইম, বুবু কত ভালো। তোমার আমি আগেই বলছিলাম যে বুবুর মতো মানুষই হয় না। এই সংসারটা ঠিক আছে শুধু বুবুর জন্য, আর তুমি কি না বুবুর সাথে সারাক্ষণ খারাপ ব্যবহার করতা, বুবুর পিছনে সবসময় পড়ে থাকতা, কখন কোন দোষ দেওয়া যায়, কখন অত্যাচার করা যায়, কখন মারা যায়, কখন বাড়ি থেকে বের করা যায়, এইসব নিয়ে শুধু পড়ে থাকতা। আসলে বুবু আমাদের সংসারের জন্য কত কিছু করছে, তোমার আসলে এরকম করা ঠিক হয় নাই। তুমি খুব অন্যায় করছো। আমরা কেউ ওই বাড়িতে থাকবো না, সবাই বুবুর সাথে চলে যাবো। বুবু নিজের কিডনি দিয়ে তোমার ভাইরে সুস্থ করছে, তোমার একটু তো বিন্দু পরিমাণ লজ্জা হওয়া উচিত যে সেই মানুষটার সাথে তুমি এত খারাপ ব্যবহার করতেছো। তনিমা চুপ করো, আমার আর এসব বলে লজ্জা দিও না, ছোট করো না। যেই বউ আমার জন্য এত কিছু করছে, আর আমি কিনা তার সাথে কত খারাপ ব্যবহার করতেছি, কত মিথ্যা অপবাদ দিতেছি,
শেষ পর্যন্ত আমার এই ভাইটার সাথে আমি তারে সন্দেহ করছি। ছি ছি, আমি এত খারাপ কেমনে হইতে পারলাম? পরি, তুমি আমার ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ অন্যায় করছি। আমি জানি না তুমি আমার ক্ষমা করবা কিনা, কিন্তু তুমি যদি আমার ক্ষমা না করো হয়তো আল্লাহ আমার কখনো ক্ষমা করবো না। তুমি তো আমার স্বামী, তুমি কেন আমার কাছে ক্ষমা চাইবা কও তো? আর তাছাড়া এই সংসারটা তো আমার, এই সংসারের সবার সুখ দুঃখ সবকিছু তো আমি ভাগ করে নিব, তাই না? সবার সুখটা যদি আমি ভাগ করে নিতে পারি, দুঃখটা কেন নিব না? তোমার ভাই যখন অসুস্থ ছিল ও আমার জানাইছিল, কারণ ও জানে তুমি সরকারি চাকরি করো, তুমি কখন ডিউটিতে থাকো কখন কাজে থাকো, তোমার উপরে উল্টা এই চাপটাও দিতে চাই নাই। আর তাছাড়া ছোট তো সারাক্ষণ সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকে, ওরেও আমি কেমনে জানাই? তাই ভাবলাম ও তো শুধু আমার দেবর না, ও তো আমার ছোট ভাই, ওর পাশে যদি আমি না দাঁড়াই তাইলে কে দাঁড়াইব? তাই আমি আমার একটা কিডনি ওরে দিয়ে দিছি। ও ভালো থাকুক, ও সুস্থ থাকুক, আমি এইটাই চাই। শুধু ওর না, আমি তোমাদের সবার সুখ চাই। আমি তোমাদের সুখের জন্য যদি তোমাকে জীবন থেকে অনেক দূর চলেও যাইতে হয়, আমি সেইটাও পারবো না পরি, আমি তোমাকে কোথাও যেতে দেব না, তুমি আমার কাছেই থাকবা। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি পরীকে চিকিৎসা করে আবার ভালো করে তুলবো। তনিমা, দাঁড়িয়ে আছো কেন? পরী কিনে ঘরে চলো না। বাবা, আপনিও আসুন। জি, চলো। চল। এই পাগলের বাচ্চা! বাবা ভাবি, আমার হাতে বল পাচ্ছি না কেন? আমার হাত তোলা হয়ে যাচ্ছে কেন? চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আমি একজন গরিব দুঃখী অসহায় মানুষ। আমি শুনলাম সরকার থেকে না কি উপলক্ষে কি জানি ভিজিট না কি জানি কার্ড পাঠাইছে, আমি তো না বুঝি না, আর কি জানি খাওয়ান দাওয়ান পাঠাইছে। চেয়ারম্যান সাহেব, আমার কি অন্য দেওয়া যাবো? এই, আমি যাচ্ছি শালি আর মেয়ে নেই ঈদের মার্কেট করতে, ও আইছে কার্ড চাইতে। সময় নাই, ঘুমায় নাই, চেয়ারম্যান আমার একটা কার্ড দেন। চেয়ারম্যান সাহেব, আপনি তো আমাকে পরিবার সম্পর্কে সবই জানেন। আমার জামাইরা পঙ্গু হয়ে ঘরে পড়ে রয়েছে, কাম কাজ করবার পারে না। হ্যাঁ, আমি মানুষের বাড়িতে কাম করি, অনেক সময় নেয়ও না মানুষের বাড়িতে কাম। এখন রোজার মাস চলতেছে, সামনে আবার ঈদ, পোলা পানের যে কেমনে দূরে খাওয়ান মুহে তুলে দেয় এটা আমি বুঝতেছি না চেয়ারম্যান সাহেব। তাই কইতেছিলাম ওই কার্ডটা যদি আমার দিতেন, ঈদের সামনে পোলা পানের কিছু দিবার পারতাম। এই, কার্ডকে হাতের মুয়া চাইলেই পাওয়া যায়? কাঠ কি হাতের মুয়া? 2000 টাকা দে, তাইলে তুই কাঠ পাওয়া যাবি। ওই কাঠের দাম 3000 টাকা। 2000 টাকা চেয়ারম্যানকে দিবি, 1000 টাকা তোর লাভ হইব, আর ওই 2000 টাকা ওর পকেটে। চিনস চিনস ওরে, চিনস তুই? এটা চোর, চোর। খবরদার, আপনি আমার বাবার সম্পর্কে এত বাজে বাজে কথা বলবেন না। আমার বাবা খুবই ভালো মানুষ, আমার বাবা কোনোদিনও এমন হতে পারে না। এই, এই, তোমার ওই বাপের দিকে তাকাই দেখো, 1 নাম্বার চোর। ওই রাস্তাঘাটের যত কাম আসে সব টাকাগুলো মাইরা খায়, আর আর গমের টাকা, আর ওই গমগুলো সবই তোমার বাপের পকেটে টাকা সব। তোমার বাপে 1 নম্বর চোর, 1 নম্বর চোর। এই পাগলের বাচ্চা, একদম মুখ সামলিয়ে কথা বলবি। হ্যাঁ, মুখ সামনে কথা বলবো? হ্যাঁ, তোর দুলাভাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখ, 1 নম্বর শয়তান। মানুষ না, শয়তান, শয়তান। সে দেখ। এই পাগলের বাচ্চা! বাবা পাবি। আমার হাতে বল পাচ্ছি না কেন? আমার হাত তোলা হয়ে যাচ্ছে কেন? বাবা, আমার হাত কি হলো? হাত তো ঠিকই ছিল। আল্লাহ, আমি কি করি? বাবা, কি হলো? শিকিল, দেখ না কিছু কর, আমি বল পাচ্ছি না। পাবি, পাবি। বাবা, বাবা, বাবা একটু দাঁড়ান। কে তুই এসেছিস? বাবা, আপনি কে তা আমি জানি না, কিন্তু আমি এটা জানি যে আপনি সব কিছুই জানেন। বাবা, ওই লোকটা যা করছে তা অন্যায় করছে। আমি উনার ভাই আপনার কাছে ক্ষমা চাইতেছি, উনার আপনি ক্ষমা করে দেন। হ্যাঁ, যার ব্যথা সে ক্ষমা চায় না, আর তুই ক্ষমা চাচ্ছিস? বাবা, বাবা গো, আমার কোনো কিছু লাগবো না, আমার কাঠমাট আমার কিছু লাগবো না, শুধুমাত্র ওই মানুষটারে আপনি ভালো করে দেন, খেতে আমি খুশি। এই ধর মাটি, এই মাটি কিছু খাওয়াই দিবি আর কিছু হাতে মালিশ করে দিবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। একমাত্র ক্ষমা করার মালিক
ওই যে উপরে বসে আছে। আমি তো কি হয়ে গেল দুলাভাই? আমাকে কি বাবা ম্যাডাম এনেন এই মাটিটা নেন, এই মাটিটা চেয়ারম্যান সাহেবের একটু খাওয়াই দেন আর একটু হাতে মায়ে মালিশ করে দেন, তাহলে ঠিক হয়ে যাবো। কিসের মাটি এটা? এত কিছু জানার দরকার নাই, আগে মাখান তো। বাবা আমি আবার হাতে বল পাইতেছি। দুলাভাই বলতেছো বাবা হ্যাঁ, তুমি আমার- ভালো হয়ে গেছো। হ্যাঁ দুলাভাই তুমি ভালো হয়ে গেছো। এই মাটির জন্য তুমি ভালো হয়ে গেছো বাবা। হ্যাঁ আমার সব আগের মতো হাতে সব শক্তি ফিরাইছে। উঠো বাবা, উঠো উঠো দুলাভাই। আমি বল পাচ্ছি। এটা কিসের মাটি? ওই যে যে পাগলটা এসেছিল, আপনি যাকে মারতে গিয়ে আপনার হাতটা অবশ হয়ে গেছে, ওই পাগল এই মাটিটা দিয়েছে। বাবা তুমি মনে হয় ওই পাগলটার সাথে কাজটা ঠিক করো নাই। তুমি ওনাকে মারতে গেছিলে বলেই কিন্তু তোমার হাতটা এরকম অবশ হয়ে গেছিল। আমি না জেনে না শুনে ওই পাগলটার গায়ে কেন হাত দিতে গিয়েছিলাম আল্লাহ জানে কার ভিতরে কি আছে। আমি আর ভুলেও কোনোদিন কোনো পাগলের গায়ে হাত দিতে দেব না মা, এই আমি কথা দিচ্ছি। আর কোনোদিন আমি কারো গায়ে হাত দিব না মা। শিগগির চল, ওই পাগলটা কোন দিকে গেল আমারে নিয়ে চল। ওই পাগলের পায়ে আমি মাপ চামু, তা নাহলে আমার মনে শান্তি পাইব না। আর বোন তুমি কালকে আইসো, তোমার বিজিএফ এর কাটের ব্যবস্থা আমি করে দেবো মা। শিগগির চল, শিগগির চল চল চল। আরে কে কে আপনারা? আরে আমার এইভাবে খানায় জমি রেখে দিবি তা হইবার জন্য। চল এই তাড়াতাড়ি শিল্পেরটা বের করো, বের করো বের করো। আপনারা আমার সাথে এইভাবে করতেছেন। তোমা এক কাজ করো, তুমি স্ট্যাম্প ধরো, আমি টিপ নিতেছি। ধরো ধরো। আরে 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 ছাড়বেন আমার কি? আরে কিসের টিপ নিতেছেন আপনারা? শিগগির ধরো। আরে কিসের টিপ নিতেছেন আপনারা? ছাড়েন। আরে আর ছাড়েন। আরে আর ছাড়েন। আরে আরে তোরা আমার এটা কি করলি? তোরা আমার আপন বাঁচতে হইয়া আমার জমি জমা সব নিয়ে গেলি, আমার সর্বনাশ করে ফেলে দিলি। এই চুপ, একটা কথা কবি না। এই তোর তো কোনো ছেলে সন্তান নাই, আমরাই তোর ওয়ারিশান, আমরাই তোর ভাস্তা ভাস্তি। আমাগো রাইখে তুই কিনা এতিমখানায় জায়গা জমি লেখা দিবি? তুই পাইছিস কি? তোর এতিমখানার প্রতি এত দমককে? তোর আজকে জন্মের মতো শিক্ষা দিয়ে দেবো। তোর সব তো লেখা নিছি, তোর এখন জীবনের মতো শেষ করে ওই গহীন জঙ্গলে ফালাই দেবো। চুপ, একেবারে চুপ। এই সময় কি এই পেশাল এখানে পারতে হইব? জাগা মতো চলো, কাজ তো শেষ হয়ে গেছে, চলো এখন। আরে আরে এই কি হয়েছে? তুই এভাবে দৌড়ে এসে পড়ে গেলে কেন? স্যার আমি শুনছি আপনি নাকি জজ। হ্যাঁ তাতে কি হয়েছে? ওই যে ওই বাড়ির একটা ল্যাংড়া আর কানা আছে না, কুটিপুতি, হ্যাঁ কত ওনার ভাস্তার ভাস্তি ওনারে মাইরা ধরে দলিলে টিপ হয়ে নিছে। তাই নাকি? নিয়ে কি করছে? নিয়ে পর চলে গেছে, পরে আমি দৌড়ে আপনার কাছে আইছি স্যার। ওহো, ঘটনাটা তো খুব সন্দেহজনক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ব্যবস্থা নিতেছি। হ্যালো পুলিশ স্টেশন, নাজমুল বলছেন? ও আচ্ছা শোনেন, ওই যে আমার বাসভবনের পাশে একটা যে বড় বিল্ডিং আছে, যে ওইখানে একজন অন্ধ ল্যাংরা কুটিপুটি থাকে, শুনছিলেন না? আচ্ছা, ওনার ভাতিজা আর ভাতিজি তোমার ফেরদৌস বোধহয় নাম ওদের নাম। তো ওরা নাকি ওই অন্ধ লোকটারে মেরে ধরে তার সমস্ত সম্পত্তির লেখা নেওয়ার জন্য ওই স্ট্যাম্পে টিপস হয়ে নিছে। আপনি যেভাবেই পারেন ওই ফেরদৌস আর তোমাকে অ্যারেস্ট করে আমার বাসভবনের সামনে নিয়ে আসেন। আমি ওই রহম সাহেবকে আমার বাসার সামনে আনতেছি, সংবাদ দিয়ে শুনি আসলে ঘটনাটা কি, তারপর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ঠিক আছে? ও ঠিক আছে, তুমি যাও, কোনো চিন্তা করো না। হ্যাঁ, সব ব্যবস্থা হবে। আম্মু চলো আমরা বাসায় যাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যেভাবে বলছেন ঠিক ওইভাবেই কাজ করছি। স্যার দলিলের মধ্যে টিপ সই নিয়ে এসেছি। ঠিক আছে, কিন্তু ভাই বুঝেনি তো, সাব রেজিস্ট্রার অফিসে একটা পাতাও টাকা ছাড়া কথা বলে না, তাইলে আমার টাকাটা কই? হ্যাঁ স্যার, টাকাও নিয়ে এসেছি। তোমার দেব স্যার, এই এই নেন। 5 লাখ? তা
তাহলে বাকি টাকা? স্যার আপনি কাজ করেন, বাকি টাকা কাজ হইলে আমি দিয়ে দেব। স্যার আপনি কাজটা করেন, বাকি 5 লাখ টাকা হাইটে হাইটে আপনার কাছে চলে আসবে। ঠিক আছে, তাহলে আপনারা যান, আমি বাকি কাজ করতেছি। ঠিক আছে, আসি স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। চলো চলো। আমি তো কিছু করি নাই। এই চুপ, একটা কথা তো শুনবো না, এখানে তোর কোনো কথা শুনবো না। চল আমার সাথে চল, চল মপ, আই মপ, সত্যি আমি কিচ্ছু করি নাই। মপ, আই মপ, মপ। স্যার কষ্ট করে এ বাপ, স্যার এই চল, চল, সম্পত্তিগুলো চল। করছে এই স্যার। যে টাকা দিয়ে স্যার। দিন। কি অবস্থা? এই আপনারা ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে কি করবেন? এটা দিয়ে কি দলিল রেজিস্ট্রি হবে? স্যার সাব রেজিস্ট্রারের সাথে আমাদের কন্ট্রাক্ট হয়েছে 10 লাখ টাকার। 5 লাখ টাকা অ্যাডভান্স দিছি। সে বলছে দাতা ছাড়াই আমাদের সব কাজ কাম কইরা দিবে, মানে সব দলিল সম্পত্তি আমাদের নামে কইরা দিবে। 5 লাখ টাকা দিছি, কাজ হওয়ার পর বাকি 5 লাখ টাকা দিব। আমরা তাই ব্ল্যাঙ্ক পেপারে টিপস আপ নিয়ে দিছি তার কথা মতোই। সে কি নিয়মে কি করবো আমরা জানি না স্যার, আমাকে দোষ নেই, সব সত্য কথা কয়ে দিছি, আমাকে সাইরা দেন স্যার। কি আজব কারবার শুরু হয়েছে এইসব? দাতা সারাই সাব রেজিস্টার দলিল রেজিস্ট্রি করে দিবে? টাকা হইলে এত কিছু হয়? স্যার কিছু কিছু সাব রেজিস্টার অফিসার আছে স্যার, এরা স্যার টাকা পেলে সব কিছুই করতে পারে স্যার, এটা ওদের কাছে কোনো ব্যাপারই না। আমি আসলে যতটুকু বুঝতে পারছি ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প না। আপনি লিগ্যাল অ্যাকশন নেন। কাকা, কাকা আমাকে মাফ করে দাও, আমরা এই ধরনের অন্যায় করব না। অনেক ভুল করছি সারা জীবন। না না, তোকে ক্ষমা নাই। তোরা তোরা আমার জীবনটা বইরা জ্বালাইছস, আর তোকে আমি ক্ষমা করুম না। তোরা আবার আমার আবার সুযোগ পাইলে আবার ক্ষতি করার চেষ্টা করবি। স্যার স্যার আপনি ওকে ব্যবস্থা করেন স্যার। ও কাকা তুমি আমাকে মাফ করে দাও, একবারে ধরি কাকা, না। আর জীবনে এই ভুল করব না। আচ্ছা নাজমুল সাহেব, আমি যতটুকু বুঝতে পারলাম মুরব্বী ওনাদেরকে ক্ষমা করবে না, আর আসলে ওনারা যে অপরাধ করছে এটা ক্ষমার যোগ্য না। কাজে আপনি যেমনি পারেন লিগ্যাল অ্যাকশন নেন। আর সাব রেজিস্ট্রার মহোদয়ের যে বিষয়টা শুনলাম, এটা আপনি আইনগত বিষয়টা পর্যালোচনা করে ওই সাব রেজিস্ট্রারকেও কীভাবে আসামি করা যায় সেটাও একটু দেখুন। হ্যাঁ ওকে, চল কাকা, কাকা, কাকা। স্যার আপনি আমার বড় উপকার করলেন স্যার। না এটা আসলে আমি করছি তা না, সবই উপরওয়ালার ইচ্ছা। তবে একটা বাচ্চা ছেলে আমাকে বিষয়টা ইনফর্ম করছিল, তো তার ভিত্তিতেই আমি পুলিশকে জানাইতে পারছি। এই ছেলেটা কই জানো? এই রকি, আসো তুমি এদিকে আসো। এই যে এই ছেলেটাই আপনার ওই ঘটনাটা দেখছি, দেখে আমাকে রাস্তায় সংবাদ দিচ্ছে, যার প্রেক্ষিতে আমি পুলিশকে ইনফর্ম করছি। তো ও না থাকলে হয়তো আজকে এই ব্যবস্থাটা নেওয়া যাইতো না। আমি ও সম্পর্কে যতদূর জানি, দেখি রাস্তাঘাটে ঘোরাফেরা করে ও এতিম ছেলে। তো আপনি ওরে আপনার কাছে রাইখা দেন, যেহেতু এত সয় সম্পত্তি আপনার আছে, ওর ভবিষ্যৎটা আপনি একটু করে দিন। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার। তুমি ওনার সাথে থাকবা, ওনার দেখাশোনা করবা। হ্যাঁ, আর রাস্তা রাস্তা করবে না, ওরা স্কুলে ভর্তি করে দেওয়ার ব্যবস্থা আমি করতেছি, খরচটা আপনি চালাই যান। হ্যাঁ ঠিক আছে স্যার, আপনি যেটা করবেন তুমি ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, ওনার দেখাশোনা ঠিক মতো করবা। স্কুল টাইম পরে এখন নিয়ে যাও, নিয়ে বাসায় যাও। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এতগুলি টাকা সাথে রেখে আবার ইনহেলারও আছে। বাচ্চাটা নিশ্চয়ই অ্যাজমা রোগী হবে, মনে হয় হসপিটালে যাচ্ছিল এতগুলি টাকা নিয়ে। এক কাজ করি, এই ইনহেলার ওর হাতে দিলে তো ও সুস্থ হয়ে যাবে মোটামুটি। এক কাজ করি, এই টাকাগুলো নিয়ে আমি পালায় যাই। এই ইনহেলারটা যদি ওর হাতে আমি আগায় দেই, তাহলে ও মোটামুটি সুস্থই হয়ে যাবে। তখন এই টাকাটা আর আমাকে নিতে দিবে না। ও অসুস্থ হয়ে পড়ে থাকুক, আমি টাকাগুলো নিয়ে যাই। যাক, টাকাটা পাইছি, মোটামুটি আমার ভালোই হয়েছে। এখন আমার চাকরি হোক বা না হোক, আমার কোনো সমস্যা নেই। আরে এই ছেলে, কি হয়েছে তোমার? ম্যাডাম এই ওষুধটা আমাকে তো দিন, আমার খুব কষ্ট লাগছে। এই ওষুধটা আমি তোমাকে দেব? এই ওষুধটা যদি আমি তোমাকে দিই তাহলে আমার কি লাভ? বরং এই ওষুধটা যদি আমি তোমাকে না দিই তাহলে আমার অনেক লাভ আছে। আমি ওষুধটা তোমাকে দিব।
কি ব্যাপার, আমরা কতক্ষণ যাবত এসে দাঁড়িয়ে আছি, এখনো তো আমাদের ইন্টারভিউ কক্ষেই নিচ্ছে না। ইন্টারভিউ হবে কখন? আমিও কিছু বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনারা এখনো দাঁড়িয়ে আছেন, আপনারা এখনো যাননি? যাবো কেন আঙ্কেল, আসলে আমরা তো ইন্টারভিউ দিতে এসেছি, আমাদের ইন্টারভিউ হয়নি, এই জন্যই দাঁড়িয়ে আছি। আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে, আপনারা এখন আসতে পারেন। হয়ে গেছে মানে কি সব বলছেন আপনি সব? হ্যাঁ, আমাদের ইন্টারভিউ কে নিল আর কখন নিল? আরে হ্যাঁ, আপনারা যখন ইন্টারভিউ দিতে আসছিলেন তখন রাস্তায় একটা বাচ্চা শুয়েছিল, দেখেছেন? আর ওই বাচ্চাটাই হচ্ছে আমার একমাত্র নাতি, আর ওর নামেই এই সমস্ত কোম্পানি। আর ওই আপনাদের ইন্টারভিউ নেওয়ার জন্যে অসুস্থ হয়ে ওখানে শুয়েছে। আর আপনারা কি করেছেন? ওই অসুস্থ বাচ্চাকে সুস্থ না করে আপনারা টাকা নিয়ে যার যার মতো চলে এসেছেন। আর এই যে মিস বিথি, আপনিও ওনার চেয়ে কম নয়। আপনি কি করলেন? আপনিও তো গয়না নিয়ে পালিয়ে গেলেন। আরে আপনি চাইলেই তো ওই অসুস্থ বাচ্চাকে সাহায্য করতে পারতেন। এখন আপনারাই বলুন, আমার এই কোম্পানিতে আপনাদের কি করে চাকরি দিই? আরে আমার কোম্পানিতে এমন ব্যক্তি চাই ও সে যেন স্বেচ্ছাসেবকের কাজও করে। আর আপনারা মানুষের বিপদ দেখলে লেজ গুটিয়ে পালান। আরে আপনারা যে লোভী মানুষ, আপনারা তো আমার কোম্পানিকেই গিলে খাবেন। আর যান যান, বেরিয়ে যান। আমার কোম্পানির একমাত্র যোগ্য ব্যক্তি হচ্ছে এই ছেলেটি। আরে উনি কিভাবে সিলেক্টেড আরে হলো? উনি কিভাবে সিলেক্ট হলো সেটা শুনবেন, শুনেন তাহলে। আমার খুব কষ্ট হইতাছে। কতগুলো টাকা, আমার কাজ হয়ে গেছে। স্যার আমার ওষুধটা দিয়ে যান স্যার। স্যার আমার খুব কষ্ট হইতাছে। বাবু, তোমার কি হয়েছে? স্যার আমার খুব কষ্ট হইতাছে। ওঠো বাবু। বাবু, এই টাকাগুলো মনে হয় তোমার। এতগুলো টাকা রাস্তায় ফেলে রাখতে নেই, বাড়িতে নিয়ে যাও। আর আমি একটা ইন্টারভিউ দিতে যেতেছি, আমার জন্য দোয়া করো। আচ্ছা, আপনার জন্য দোয়া করবেন। এই যে না তোমার টাকা। আল্লাহ উনি যেন চাকরিটা পেয়ে যান। আই এম সরি আঙ্কেল, আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ আমাদের আর একটা সুযোগ দিন। হ্যাঁ হ্যাঁ, আমাদের আরেকটা সুযোগ দিন না। না 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 না, আপনাদের মতো মহিলাদের আমার এই কোম্পানিতে আর একবারও সুযোগ দেওয়া হবে না। আপনারা এই মুহূর্তে বেরিয়ে যান। যাওয়ার সময় ওই টাকাগুলো আর গহনাগুলো আমার ওই দারোয়ানের কাছে রেখে যান। যান। স্যার, অনেকদিন যাওয়ার বেকার বাড়িতে বসেছিলাম, কোনো চাকরি টাকরি হয় নাই। এই চাকরিটা পেয়ে আমার অনেক উপকার হলো। আর আমি বড় মুখ করে বাবা মাকে বলতে পারবো আমার একটা চাকরি হয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলুন। আপনাকে আজই আমার কোম্পানির সব দায়িত্ব আপনাকে বুঝিয়ে দিই। চলুন। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। চেয়ারম্যান সাহেব, একেবারে সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? হ্যাঁ, আপনার মান ইজ্জত একেবারে ধুলাই মিশে গেল। আরে কও কি বলছি? আমার মান সম্মান নষ্ট হয়েছে আর আমি জানি না? চেয়ারম্যান সাহেব, আমি বাজার থেকে এলাম, ওই যে পূর্ব পাড়ার সলিমুদ্দি আছে না, রিক্সা চালায়, আপনার পোলা নাইম ওই সলিমুদ্দির মেয়ের ঘরে ঢুকছিল। এলাকার লোকজন আপনার পোলারে আটকাইছে, ইচ্ছা মতো মায়ের গুইটা দিচ্ছে। তারপরে ওই সলিমুদ্দির মায়ের লাগে বিয়ে পড়ায় দিছে। ইস, কি যে অঘটন চেয়ারম্যান সাহেব। কও কি? হায় আল্লাহ, চেয়ারম্যান সাহেবের কি হইলো? কথা কয় না কে? আব্বা আসেন, খাবার খাইতে আসেন। কথা কয় না কে? কি হইছে আব্বার? আব্বা আব্বা, মুন্সি সাহেব, আমার আব্বা কথা কয় না কে? কি হইছে আব্বা? আব্বা, তনিমা, আই তনিমা, কই তুই? এদিকে আয়, দেখ আব্বা কথা কয় না। আব্বা, ও মুন্সি সাহেব, আপনি কিছু কর না কে? আমার শ্বশুর আব্বা কথা কয় না কে? হ্যাঁ, আসলে আমি কেমনে কই, চেয়ারম্যান সাহেবরে কই আমি একটা বিপদে পড়ে গেছি। তুমি তো এই ঘটনা শুনলে তুমিও ঠিক থাকা পারবা না। ওই যে তোমার স্বামী নাইম আছে না, ওই সলিমুদ্দির ঘরে ঢুকে ওর মেয়ের সাথে। কি? নাইম? মুন্সি সাহেব, আপনি হয়তো ভুল শুনছেন, আমার নাইম এরকমটা করতে পারে না। আব্বারে কোন আমার নাইম এরকমটা করতে পারে না, একটু দেখেন না আমার আব্বার কি হয়েছে। আব্বা আপনি কথা কন না কেন? একটু দেখেন আব্বা, আপনি কথা কন আব্বা। তনিমা, কি হয়েছে? তনিমা, আব্বা কথা কয় না। আব্বা কথা কয় না? মুন্সি সাহেব, আমার আব্বার কি হয়েছে একটু দেখেন তো। আব্বা,
আপনার বাবা তো আর বাইসা নাই। কি আব্বা? আব্বা তোমার কি হইলো? আব্বা তুমি আমাকে ছেড়ে যাও না। ভাবি আব্বার এই অবস্থা কেমনে হইলো হঠাৎ করে? আমার কও তো একটু। কেমনে আর হইব কও? তোমার ভাইরা কামের কথা শুনে আব্বার স্ট্রোক হয়ে গেছে। ভাই ভাই এসব করতে পারে না ভাবি। ভাই কই? আব্বা আপনারা একটু শান্ত হন। দেখি আমি লোকজন খবর দেই, আপনার আত্মীয় স্বজনদের জানাই। বাবা আপনার ছেলে না বুঝতে পারে না আব্বা, আপনি ওঠে। বাবা ভাবি এ কি হয়ে গেল? আব্বা কথা কয় না কেন? আব্বা ভাবি আমাকে কি হয়ে গেল? ভাবি তুমি কথা বল না কেন? তনিমা, মমিতা, এইখানে এত লোকজন কেন? হ্যাঁ, বাবার কি হয়েছে? কি হলো? তোমরা সবাই চুপ কেন? বলো বাবার কি হয়েছে? কি হইছে এখনো বুঝতেছস না? তুই কোন জায়গায় কোন আজে বাজে কাজ করে আসছস? ওই খবর বাবার কানে আসার পর বাবা স্ট্রোক করে মারা গেছে। বাবা নাই মানে? তুই এটা কি কইতাছস তনিমা? বাবা, বাবা চোখ খোলো। সর তুই, তুই বাবাকে ধরবি না। তুই এই বাসা থেকে বের হয়ে যা। তুই আমার ভাবির জীবনটা নষ্ট করে দিছস, আমার বাবারে মেরে ফেলছস। তোর এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই। তুই এখন বের হয়ে যা। তনিমা তুই এটা কি কইতাছস? আমি আবার কোন জায়গায় কি করুম? তুই কি পাগল হয়ে গেছস নাকি? কেন ওই মুন্সি যাইসে কইলো যে তুই নাকি কোন জায়গায় কোন মেয়ের সাথে ধরা খাওয়ার পর সেই মেয়ের সাথে নাকি তোর বিয়ে দিয়ে দিছে। এই শুনেই তো আমার বাবা স্ট্রোক করে মারা গেছে। তনিমা তুই এটা কি বলতেছস? হ্যাঁ, আরে আমি তোর ভাই, তুই আমার চিনোস না আমি কি রকম? আমার প্রতি কি তোদের বিন্দু মাত্র বিশ্বাস নাই? আমি কি করে এই ধরনের কাজ করতে পারি? আরে ওইটা তো আমি করি নাই। আরে আমারই বন্ধু নাইম, আরে ও যে উত্তরপাড়ায় নাইম থাকে না আমার বন্ধু, ও এই কাজ করছে। আরে আমি আর নাইম তো একসাথেই চলাফেরা করি, আর নামে নামে মিল থাকার কারণে লোকজন ভাবছে যে চেয়ারম্যানের ছেলে নাইমই এই কাজ করছে। আর মুন্সিও হয়তো সেইটা ভাই ভাই বাবার এসে ওই খবরটা দিছে। তার মানে ভাই আমার আব্বা তোরে ভুল বুঝা মইরা গেল। নাইম, আপনারা কান্নাকাটি করেন না, ঠিক আছে? আমরা দাফন কাপড়ের ব্যবস্থা করি। এই চলো। আব্বা নাই মেগাস করে নাই তুমি। আব্বা তুমি আমারে ভুল বুঝা চলে গেলা। আব্বা তুমি আমারে ভুল বুঝা চলে গেলা। আব্বা আর কোথায় খুঁজবি বল? আচ্ছা দাঁড়াও, এক্সকিউজ মি। আচ্ছা আপনি কি একটু বলতে পারবেন যে দেওয়ান বাড়িটা কোথায়? আরে তুই নাইম না? তোর এই অবস্থা, লুঙ্গি গেঞ্জি গামছা হাতে কোদাল, তুই রাস্তা নেমে গেছিস। তোর এত করুণ অবস্থা। সি 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 সি, তুই না আমাদের বন্ধু ছিলি। আর হ্যাঁ, তুই তো কলেজে ফার্স্ট বয় ছিলি। তোর কত ভাব ছিল পড়াশোনা নিয়ে, তুই প্রত্যেকটা পরীক্ষা ফার্স্ট হতি, আর তোর কি না এই অবস্থা হইছে? বাবা জানো, এ হচ্ছে আমাদের কলেজের ফার্স্ট বয়, মানে আমার বন্ধু ছিল আর কি। এই তুই কি বলছিস? এই কামলা রাস্তায় কামলা দিচ্ছে, এ তোর বন্ধ হয় কি করে? আর কি নোংরা কাদা রাস্তা। এই চল তো এখান থেকে। এই চুপ কর তো তুই। তুই তো একা একাই সব বলে যাইতেছস, আমারে তো কিছুই বলতে দিতেছস না। কেন আমি যা খুশি তাই বলতে পারবো না? তুই যদি বড় অফিসার হতি, তুই যদি জজ ব্যারিস্টার হতি, তাহলে না আমি কথা হিসাব করে বলতাম না না আমার বন্ধু জজ ব্যারিস্টার, ঠিকঠাক মতো কথা বলতে হবে। কিন্তু তুই তো সাধারণ একটা কামলা, রাস্তায় বসে তুই কামলা দিচ্ছিস, তোকে আমি যা খুশি বলতে পারি। তোর না এত ভাবছিল, মাটিতে তোর পাই পড়তো না, তুই সবসময় পড়াশোনা নিয়ে থাকতি। তোর মনে আছে আমি তোর সাথে কত কথা বলতে চাইতাম, কিন্তু তুই আমার সাথে কথাই বলতি না, আমাকে ইগনোর করতি। আর তোর কিনা এখন এই অবস্থা। সি 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 সি, আমার তো ভাবতেই অবাক লাগছে যে তুই আমার ক্লাসমেট ছিলি। ঠিক আছে আমি মানলাম আমি পড়াশোনা করে ভালো কিছু করতে পারি নাই, কিন্তু তোর তো পড়াশোনা করে ভালো কিছু করার কথা। কিন্তু তোর কথা শুনে না সেটাও মনে হইতেছে না। আমার মনে হয় না তুই ভালো কোনো অবস্থানে আছোস। তোর কথাবার্তা আচার আচরণ কোনো কিছুই তো আমার ঠিক লাগতেছে না। আর তুই যে আগে অহংকারী ছিলি না, আমার মনে হয় তুই এখনো সেই অহংকারী আছিস। আরে আমার অহংকার করার মতো অনেক জিনিস আছে, আমার বাড়ি আছে, গাড়ি আছে, আমার ভালো একটা জব আছে। আর তুই কি করছিস? তোর তো অহংকার করার মতো কিছু নাই, তাই তুই অহংকার করছিস না। আমার আছে, আমি করছি। আর শোন, আমি মাসে যে টাকা ইনকাম করি সেটা তো তুই জীবনেও চোখে দেখোস নাই। তার থেকে তুই আমার সাথে রেস্টুরেন্টে চল, তোকে একটু ভালো মতো কিছু খাওয়াই তোর এই ডিমোশনের জন্য। আরে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আপনি এই জায়গায় কি করতেছেন? আরে আপনি কাকে চেয়ারম্যান বলছেন?
আরে উনি তো আমাকে ইউনিয়নের চেয়ারম্যান, নাইম চেয়ারম্যান, খুব কম বসে চেয়ারম্যান। আর উনি না অনেক বোর্ডে জয়যুক্ত হয়েছে। আর উনি খুব ভালো মানুষ, উনি নিজের কাজ নিজেই করে। এই দেখেন না রাস্তাঘাটে নিজেই কোদাল ধরে কাম করতেছে। আর উনি না আমাকে এমপি স্যারের একমাত্র ছেলে, নাইম চেয়ারম্যান। হ্যাঁ, আমি চেয়ারম্যান, এই এলাকার চেয়ারম্যান। আর তুই যাদের বাসাটা খুঁজছিস সেটা আমাদেরই বাসা। তুই কি ভাবছস তুই আমাদের বাসায় গিয়ে তোর প্রজেক্টের ফাইলে সাইন করাবি? সেটা আমি কখনোই হতে দেব না। আরে তুই দেওয়ান সাহেবের ছেলে, আগে বলবি না? আমি তো মনে করছি রাস্তাঘাটে তুই কাজ করছিস, হয়তো বা কনস্ট্রাকশনের কোনো লোকজন হবি। আচ্ছা নাই, তুই আর আমি তো ফ্রেন্ডই, আই দুইজনে একটু কোঅপারেট করে নি। আর শোন না, তোর বাবার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। দেওয়ান সাহেবকে আমি সেই 1 মাস ধরে খুঁজছি, আমি ওনার শিডিউলই পাচ্ছি না। আমার বড় একটা প্রজেক্টে ওনার একটা সাইন লাগবে। আমি তোর বাবার কাছে একটা প্রজেক্ট নিয়ে আসছি, তোর বাবা যদি ওই ফাইলটাতে সাইন না করে তাহলে আমার প্রজেক্টটা একদম ক্যান্সেল হয়ে যাবে। তুই একটু চল না, তোর বাবার সাথে আমাকে একটু দেখা করাই দিবি। তুই এতক্ষণ আমাকে রাস্তার কামলা ভেবে অনেকভাবে অপমান করতিস, ছোট করে কথা বলতিস, কিন্তু আমি সেগুলোর কোনো প্রতিবাদই করিনি, মুখ বুজে সহ্য করেছি। আর তুই যখন জানতে পারলি আমি কোনো কামলা নয়, আমি একজন সফল চেয়ারম্যান, আমার বাবা একজন এমপি, আর মুহূর্তে তোর রূপটা বদলে গেল, তাই না? শোন, তোর মতো বন্ধুর আমার কোনো দরকার নেই। মানলাম তুই শিক্ষিত, পড়ালেখা করেছিস, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে পারিসনি, কোনো সত্যই তো অর্জন করতে পারিসনি। মানুষকে তুই মানুষই মনে করিস না। আর আজকে আমি যদি চেয়ারম্যান না হয়ে কামলা হতাম, তখন তুই যে আমার সাথে কি আচরণ করতি সেটা বুঝতে আমার বাকি নাই। নাই, আমি তোর কাছে হাত জোর করতেছি, তুই তো আমার বন্ধু, একটু বোঝার চেষ্টা কর। আমার অনেক বড় একটা প্রজেক্ট, এই প্রজেক্টের ফাইলে যদি তোর বাবা সাইন না করে তাহলে হয়তো আমি রাস্তার ফকির হয়ে যাব। তুই একটু, তোর এই প্রজেক্ট সম্পর্কে আমার খুব ভালো মতো আইডিয়া আছে। তোর মন যেমন নোংরা, আমার বাবা যদি তোর প্রজেক্টে সাইন করে দেয়, তুই যে প্রজেক্টটা পাবি সেই প্রজেক্টটাকে নোংরা বানিয়ে রাখবি। অতএব আমি আমার বাবাকে বলে দেবো তোর প্রজেক্টের ফাইলে যাতে কখনো সাইন না করে। কি আপনি? আমি কে সেটা তো না জানলেও চলবে। আমি যেটা বলতেছি শুধু চুপচাপ সেটা শোন। কি শুনবো? আর আমার মনে হয় আমি আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আপনি আমার সাথে এরকম ব্যবহার কেন করছেন? ব্যবহার? এখন কথা না বলে আমার সাথে চুপচাপ চল চল। আর হ্যাঁ, বলেও পিছন থেকে ফিরে তাকাবি না, যদি তাকাস একদম গুলি করে দিব। চল চল। তাড়াতাড়ি যা। তাড়াতাড়ি যা। আপু, প্লিজ আমাকে একটু হেল্প করেন, আমি অনেক বিপদে পড়ছি। বিপদ? কিসের বিপদ? ওই যে ওই লোকটা শুধু শুধু আমাকে মারতে চাইতেছে। আচ্ছা, আপনার কি মাথা ঠিক আছে? কেউ চাইলে এমনিতেই আপনাকে মেরে ফেলবে? মনে হচ্ছে আপনার কোনো দোষ আছে। আপু, বিশ্বাস করে আমার কোনো দোষ নেই। আমি বুঝতে পারতেছি না উনি কেন আমার পিছু নিয়েছে আর কি চাই আমার কাছে। আপু প্লিজ, আপনি আমাকে বাঁচান। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে আপনি ওনার দলে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার কাছে আপনারা কি চান? কিচ্ছু না, শুধু তোর মৃত্যু। মৃত্যু? কিন্তু কেন? আপনাদের কি এমন ক্ষতি করেছি আমি? না না, আমাদের কোনো ক্ষতি আপনি করেন না। আপনি তো ক্ষতি করেছেন অন্যজনে। অন্যজন? কে সে অন্যজন? অন্যজন কে সেটা তো আমাদের সাথে গেলেই বুঝতে পারবি। চল। আমাকে বাঁচান ভাইয়া, আমি অনেক বিপদে আছি, প্লিজ ভাই আমাকে বাঁচান। আপনি যদি আমাকে না বাঁচান ওরা আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচান প্লিজ ভাই, আমাকে বাঁচান।
তুমি আসছো, আমি জানতাম তুমি আমাকে বাঁচাতে আসবেই, কারণ আমার বিপদে আর কেউ আসুক বা না আসুক তুমি আসবেই। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। কি কইলি? কি কইলি তুই? তোরে বাঁচাবো আমি? তোরে বাঁচাবো আমি? তুমি এসব কি বলছো? চুপ! হারামজাদা বাচ্চা! এই হারামির বাচ্চারে এতক্ষণ তোরা কেন বাঁচায় রাখছস? বাঁচায় রাখছি এই জন্যই, মরার আগে অন্তত জেনে যাক যে কে তাকে মারতে চায়। অন্তত পক্ষে ওর এই শেষ ইচ্ছাটা পূরণ হোক, আর এই জন্য ওরে আমরা বাঁচিয়ে রেখেছি। তাইলে আর দেরি করতেছিস কে? দে, তোর তো শেষ ইচ্ছা পূরণ হয়েছে, শেষ করে দাও রে। এবার আমি সবটা বুঝতে পারছি। না, তোদের মতো শয়তানদের হাতে মরার থেকে আমি নিজে লড়বো। কেউ কোনো চালাকি করবে না। থাক তুই, এই দুনিয়ায় শান্তিতে থাক। আরে আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, তোর মতো একটা ছেলে নাকি আমার স্বামী, যে কিনা নিজের স্ত্রীকে মেরে ফেলতে চায়। তোকে আর কষ্ট করে মেরে ফেলতে হবে না। তোর মতো শয়তানের বউ হয়ে পৃথিবীতে থাকার থেকে উপরে চলে যা অনেক ভালো।